জীবনে প্রথম ঘটনা লিখতে বসলাম। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার এক বান্ধবীর বাবার সাথে। বান্ধবীর মুখ থেকে শোনার পর তার বাবা থেকে জিজ্ঞেস করেছিলাম ঘটনার সত্যতা সম্পর্কে। তিনি অকপটে স্বীকার করেছিলেন ঘটনাটি হচ্ছে 1980 সালের দিকের। তখনও আজকের এত সুন্দর রাঙামাটি এত উন্নত হয়নি। জঙ্গলে ঘেরা রাস্তা, আলোর স্বল্পতা, লোকজনের অভাব সবকিছু মিলে রাঙামাটির কিছু কিছু এলাকায় সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশের সৃষ্টি হতো। যে এলাকাটির ঘটনা নিয়ে এই গল্প, সেই এলাকাটির নাম হলো পুরাতন হাসপাতাল রোড। রাঙামাটিতে দুটি হাসপাতাল আছে, একটি স্টেডিয়াম এলাকায় নতুন হাসপাতাল, অন্যটি আব্দুল ফকির মাজারের পাশে পুরাতন হাসপাতাল। পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণে মদ খেতেন। একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় মদের আড্ডা দিতে দিতে রাত 1টা বাজিয়ে ফেলেন। তখনকার সময় রাঙামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। তিনি তার বন্ধুদের নিষেধ সত্ত্বেও হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাতাল অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন। আঙ্কেলের তখনকার বাসা ছিল পুলিশ লাইন এলাকা। আঙ্কেল মাতাল অবস্থায় যখন মাজারের সামনে আসলেন, তখন তিনি চিন্তা করলেন মেইন রোড দিয়ে হেঁটে গেলে 1 ঘন্টা হাঁটতে হবে। যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি নৌকা পার হয়ে 10 মিনিটে বাসায় চলে যেতে পারবেন। উল্লেখ্য যে মাজারের পিছনে একটি বড় কবরস্থান আছে, তার পাশেই ছোট একটি মাটির রাস্তা দিয়ে খালে যাওয়া যায়। ওই খালের এক কোনায় পুরাতন হাসপাতালের লাশ কাটা ঘর ছিল। আঙ্কেল যখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তার দিকে যাচ্ছিলেন, তখন তিনি খেয়াল করলেন মাজারের কবরস্থানের উঁচু দেয়ালের উপর থেকে একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধা লোক তাকে খালের ওই দিকে যেতে নিষেধ করলেন, কিন্তু আঙ্কেল সে কথার পাত্তা দিলেন না। তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন এবং হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটি তখন বলে উঠল, পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবি না। এই রাস্তা ভালো না, তুই অন্য রাস্তা দিয়ে যা, তোর ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। এই বলে তিনি হঠাৎ মাজারের কবরস্থানের মধ্যে উধাও হয়ে গেল। আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছুর তোয়াক্কা না করে ঘাটে যখন পৌঁছালেন, তখন তিনি খেয়াল করলেন পুরো ঘাটে কেউ নেই। ঘাট সম্পূর্ণ জনমানব শূন্য। ওই ঘাটে সরকারি একটি নৌকা ছিল, যা রশি টেনে টেনে এপার ওপার হওয়া যেত। আঙ্কেল যখন একা একা নৌকা উঠলেন, তখন তিনি খেয়াল করলেন খালের পাড়ের পুরনো লাশ কাটা ঘরের দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এসব দেখে আঙ্কেল প্রচণ্ড ভয় পায় এবং ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায়। তিনি তখন জোরে জোরে নৌকার রশি টানতে লাগলেন, কিন্তু তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ওই পারে ঘাটে কালো কাপড় পরিহিত বিভৎস এক মহিলা তার দিকে দেখে দেখে হাসছেন। আঙ্কেল সাথে সাথে মধ্যখালে নৌকা থামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বাহির করে টানতে লাগলেন। উনি নাকি শুনেছিলেন আগুন সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছু পাশে আসতে পারে না। তখন ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এদিকে আঙ্কেল একটার পর একটা সিগারেট জ্বালাইতে আছে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি গরম হয়ে বলতে লাগলো, এই সামান্য আগুন আমার থেকে তোকে কতক্ষণ রক্ষা করবে? তোকে তো পারে আসতেই হবে। আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দেন এবং বাঁচার জন্য চিৎকার করেন, কিন্তু কোনো লাভ হয় না, কারণ আশেপাশের এলাকা তখন সম্পূর্ণ নীরব। আঙ্কেলের কান্না দেখে বিভৎস সেই নারী আরো জোরে জোরে হাসতে শুরু করেন। এগুলো করতে করতে ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়। আঙ্কেল তখন দেখলেন বিভৎস সেই মেয়েটি আস্তে আস্তে হেঁটে হেঁটে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পিছনে ফিরে আঙ্কেলকে বলল, তোর মার বুকের দুধের অনেক শক্তি, তুই আমার হাত থেকে বেঁচে গেলি।
আগামীতে হাতে পেলে আর ছাড়ব না। এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবার হাঁটা শুরু করলো। আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রশি টানতে টানতে অপর পারে পৌঁছালো। কিন্তু আঙ্কেলের দুর্ভাগ্য ছিল, ততক্ষণে আঙ্কেলের শেষ সিগারেটটি শেষ হয়ে নিভে যায়। ফজরের আজান দিতে তখনও 5 মিনিট বাকি ছিল। তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যায়, কিন্তু তিনি বুঝতে পারেনি বিপদ এখনো তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথেই সেই কালো কাপড় পরিহিত বিভৎস সেই মেয়েটিকে তার পাশে দেখতে পায়। তিনি তখন দৌড়ে নৌকায় উঠতে যাওয়ার আগেই মেয়েটি আঙ্কেলের গলায় কামড় বসায় এবং জোরে একটা থাপ্পড় দেয়। কিন্তু আঙ্কেলের ভাগ্য ভালো, তখন ফজরের আজান দেওয়ার ফলে খারাপ জিনিসটা তাকে ছেড়ে দেয়। পরে সকালে আঙ্কেলকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় ঘাটে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। ওই যাত্রায় আঙ্কেল বেঁচে গেলেও চিরদিনের জন্য তার ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। সেই দিনের পর থেকে আঙ্কেল আজ পর্যন্ত আর মদ স্পর্শ করেননি। লিসেনার্স, এবার আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাব। বাইরে এসে একটা সিগারেট ধরালো মামুন। একগাল ধোয়া ছেড়ে গায়ের চাদরটা দিয়ে কান মাথা ভালো করে ঢেকে নেয়। আশেপাশে কোনো রিক্সা চোখে পড়ছে না। রাত এমন কিছু হয় নাই, 10:30। তবে এ শহরে শীতকালে 10:30টাই গভীর রাত। এদিক সেদিক তাকিয়ে হলের উদ্দেশ্যে পা বাড়ায়। দূরত্ব এমন কিছু নয়, হেঁটেই যাওয়া যায়। তবে এই শীতের মধ্যে এতটুকু কষ্ট করতেও ইচ্ছে হচ্ছিল না। কিন্তু কি আর করার, চারদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা। এবছরের শীতটাও বড্ড জাগিয়ে পড়েছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসের বড় বড় গাছগুলো দেখে কেমন যেন গা ছমছম করে ওঠে। নিজের মনেই হেসে ওঠে মামুন। কত সহজেই না মানুষ ভয় পায়। কিছু দূর এগোতেই পেছন থেকে ভেসে আসা টুনটুন শব্দ যেন কানে মধু বর্ষণ করল। ঘাড় ফিরিয়ে দেখে কুয়াশার চাদর ঘিরে একটি রিক্সা এগিয়ে আসছে। চোখ কুচকে তাকিয়ে থাকে মামুন। না, রিক্সাটা খালি। কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ে। ও যেমন রিক্সা খুঁজছিল, রিক্সাওয়ালাটাও তেমনি যাত্রী খুঁজছিল। এত রাতে একজন রেডিমেড যাত্রী পেয়ে নিশ্চয়ই সেও আনন্দিত। উঠে বসতেই প্যাডেল চালায় রিক্সাওয়ালা। কোথায় যাবে সেটিও জিজ্ঞেস করেনি। আয়েশ করে বসে আরেকটি সিগারেট ঠোঁটে নেয় মামুন, কিন্তু বারবার চেষ্টার পরও তার লাইটারটি জ্বলে ওঠে না। মামুন জিজ্ঞাসা করে রিক্সাওয়ালাকে, তোমার কাছে কি ম্যাচ আছে? রিক্সাওয়ালাকে প্রশ্ন করে মামুন। জবাব না দিয়ে ভ্রুক্ষেপহীনভাবেই প্যাডেল চালিয়ে যায় রিক্সাওয়ালা। গলাটা একটু চড়িয়ে আবারও একই প্রশ্ন করে মামুন। এবারও কোনো উত্তর দেয়নি রিক্সাওয়ালা। সিগারেটটা প্যাকেটে ভরতে ভরতে চিন্তা করে। একটু পর রুমে গিয়ে গরম কফির সঙ্গে সিগারেট। এই শীতের রাতে আর কি চাই। বড্ড চায়ের তেষ্টা পেয়েছে। আজকে সুমনের রুমে দারুণ আড্ডা জমে উঠেছিল, কিন্তু এক পর্যায়ে মেজাজ খারাপ করে উঠে আসতে হয়েছে মামুনকে। তাই আড্ডার চরম লোভনীয় অংশটি, অর্থাৎ চা না খেয়েই সুমনের হল ছেড়ে বেরিয়ে পড়ে মামুন। অন্যান্য দিনের মতো আজও প্রেম, রোমান্স, রাজনীতি, ক্রিকেট এসব নিয়ে উদ্দেশ্যহীন আলোচনা হচ্ছিল। নানা বিষয় ঘুরে কিভাবে কিভাবে যেন জমজমাট আড্ডাটা ভূতের গল্পে গিয়ে ঠেকাল। এরপর দেখা গেল সেখানে উপস্থিত সবারই নিজের না হয় ঘনিষ্ঠ কারো বা পরোক্ষ ভূতের অভিজ্ঞতা আছে। তার মানে দাঁড়াচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই 21 শতকের তরুণরাও বিনা দ্বিধায় ভূতের অস্তিত্ব স্বীকার করছে। শুধু তাই নয়, নিজেরাও ভূত দেখেছে বলে দাবি করছে। এরপর মামুনের পক্ষে আর ধৈর্য ধরে রাখা সম্ভব হয় নাই। বিজ্ঞানের এ যুগে এ ধরনের অবৈজ্ঞানিক গাঁজাখড়ি বিষয় নিয়ে আলোচনার প্রবৃত্তি হয়নি তার। সেজন্যই আড্ডার মাঝপথে প্রস্থান। বেমক্কায় এক ঝাঁকনির চিন্তার সুতাটা ছিঁড়ে যায়। একটা গর্তে রিকশার চাকা পড়ে এই বিপত্তি।
কিন্তু এ কোথায় নিয়ে এসেছে রিক্সাওয়ালা? এটা তো মামুনের হলের একেবারে উল্টো পথ। ইউনিভার্সিটি লাগোয়া গোরস্থান এলাকা। চরম বিরক্তি নিয়ে রিক্সাওয়ালার দিকে তাকায় মামুন, কিন্তু বেটা এমনভাবে চাদরে মাথা ঢেকে রেখেছে, চেহারা দেখা যায় না তার। আমি যাব মুসলিম হলে, আর তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? বিরক্তি নিয়েই কথাগুলো বলে উঠল মামুন, কিন্তু রিক্সাওয়ালার এতে কোনো ভাবান্তর হলো না। আচমকা তাকে চমকে দিয়ে ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল, রিক্সা আর যাইব না স্যার, সামনের চাকা বইয়া গেছে। বাহ, এ তো একেবারে সোনায় সোহাগা। উল্টা রাস্তায় এনে এখন বলছো রিক্সা যাবে না, মানে পুরা ডাবল রাস্তা হাঁটতে হবে আমাকে। রাগের চোটে গলা চড়িয়ে কথাগুলো বলে মামুন, কিন্তু এতে ওই রিক্সাওয়ালার কোনো ভাবান্তর নেই। প্রচণ্ড বিরক্তি নিয়ে উল্টো মুখো হাঁটা শুরু করে মামুন। রিক্সাওয়ালার ডাকে তাকে, স্যার ভাড়া দেবেন না? রিক্সাওয়ালার অস্বস্তিকর ফেস ফেসে কণ্ঠস্বরে সম্বিত ফিরে পায়। পকেট হাতুড়ে খুচরা টাকা বের করে, কিন্তু এ কি? ভুসভুসে কালো চাদরের আড়াল থেকে বেরিয়ে আসে একটি একটি অপার্থিব হাত। সাদা সাদা অস্বাভাবিক বড় আঙ্গুলের ডগায় কালচে বাঁকানো বড় বড় নখ, আর হাতের তালুতে একগুচ্ছ লোম। মাত্র কয়েক ফুট দূর থেকে রিক্সাওয়ালার অস্বাভাবিক হাতটি নিজের চোখে দেখেও বিশ্বাস হতে চায় না। কোনো কথা না বলে, কোনো রকমে মাথা ঠান্ডা রেখে ভুতুরে হাতে টাকা তুলে দিয়ে জোরে পা চালায় মামুন। যত দ্রুত সম্ভব এই এলাকাটি ছেড়ে চলে যাওয়া একটি তীব্র তাগিদ অনুভব করে। এই বিভীষিকাময় স্মৃতি থেকে যত দূরে যাওয়া যায় ততই মঙ্গল। হাঁটতে হাঁটতে নিজের মনে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটির ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে মামুন। তার যুক্তিবাদী মন কিছুতেই অলৌকিক কিংবা ভুতুরে কোনো কিছুর অস্তিত্ব মেনে নিতে রাজি নয়। অথচ মনের আরেকটি অংশ এখনো একটু আগে ঘটে যাওয়ার ঘটনার আকস্মিকতা এবং অস্বাভাবিকতায় আচ্ছন্ন। নিজের মনে একে একে যুক্তি সাজাতে থাকে মামুন। প্রথমত, সে রিক্সাওয়ালাকে বলেনি কোথায় যাবে, তাই রিক্সাওয়ালা তাকে ক্যাম্পাসের শেষ প্রান্তে গোরস্থানের কাছে এই নির্জন স্থানে নিয়ে এসেছে। অন্যমনস্ক ছিল বলে মামুন আগে থেকে বিষয়টি লক্ষ্য করেনি। আর রিক্সাওয়ালাটি নিশ্চয়ই সেদি এবং হরমোনের জটিল কোনো রোগে আক্রান্ত, তাই তার হাতটি এমন অস্বাভাবিক ফ্যাকাশে সাদা। এই রোগের প্রভাবে হাতের তালুতে অস্বাভাবিকভাবে লোম গজিয়েছে, নখগুলো হয়ে গেছে একেবারে কালচে। নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করিয়ে কিছুটা স্বস্তি পায় মামুন। আচমকা বাঁশির শব্দ। একজন টহল পুলিশ পথ আটকায়। কিছুদিন আগে ক্যাম্পাসে দুটি ছাত্র সংগঠনের মধ্যে দুন্দুমার মারামারির পরে ক্যাম্পাসের টহল জোরদার করা হয়েছে। বাইরের সন্ত্রাসীদের আনাগোনা ঠেকাতে রাতের বেলা সন্দেহজনক কাউকে দেখা গেলেই পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কখনো কখনো কিছুটা জিজ্ঞাসাবাদও করা হয়। আইডি কার্ড। মামুনের সামনে হাত বাড়ায় টহল পুলিশ। একটু আগে দেখা রিক্সাওয়ালার ভুতুরে হাতটি আবার সামনে হাজির হয়। এবার হাতের মালিক টহল পুলিশ। আর নিজেকে ধরে রাখা সম্ভব হয় না মামুনের পক্ষে। অমানসিক আতঙ্কে ছুটতে থাকে। অনেক দিন এভাবে দৌড়ানো হয়, অনেক দিন এভাবে দৌড়ানো হয়নি। কিছু দূর যাওয়ার পরেই বুকের ভেতর কেমন করতে থাকে, তলপেচে খিচ ধরে যায়। বাতাসের অভাবে ফুসফুসটি যেন ফেটে যাবে। এসব অগ্রাহ্য করে প্রাণ ভয়ে ছুটতে থাকে মামুন। এক সময় দম বন্ধ হয়ে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যায়। এ অবস্থায়
কিছুটা স্বস্তিবোধ করে সে, কারণ ইতিমধ্যে ক্যাম্পাসের নির্জন এলাকাটি ছেড়ে একটি হলের সামনে এসে পড়েছে। এভাবে রাস্তায় পড়ে যেতে দেখে তাড়াহুড়ো করে সোলেমান হলের গার্ড আকরাম আলী এগিয়ে আসে। হলের সিঁড়িতে মামুনকে বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয় মামুন। সংক্ষেপে আকরামকে জানায় একটু আগের অভিজ্ঞতার কথা। তার কথা হেসেই উড়িয়ে দেয় আকরাম। কি যে কন, এমন হাত মাইনছের হয়? আপনি নিশ্চয়ই ভুল দেখছেন। ভালা কইরা চাইয়া দেখেন তো আমার হাতটা কেমন। সাদা সাদা বড় আঙ্গুল, কালচে বাঁকানো বড় বড় নখ, আর তালুতে অস্বাভাবিক এক গোছা কালো লোম সহ হাতটি মামুনের সামনে বাড়িয়ে ধরে আকরাম। হাত থেকে কাচের গ্লাসটি নিচে পড়ে ভেঙে যায়। তার আগেই অবশ্য জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ে মামুন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। দুপুরবেলা বউ আর 7 বছরের মেয়ে তাহেরাকে নিয়ে ভাত খাচ্ছিলেন রমিজ মিয়া। ঠিক তখনই খবর আসে রমিজ মিয়ার চাচা শ্বশুর মারা গেছেন। রমিজ মিয়া খবর শুনে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রমিজের শ্বশুর বাড়ি ছিল তার বাড়ি থেকে 5 কি 6 কিলোমিটার দূরে। তাই তিনি বউ আর মেয়েকে একটা ভ্যান গাড়িতে তুলে দিয়ে নিজে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। গ্রামের কাঁচা রাস্তা, তার উপর বর্ষাকাল হওয়ায় রাস্তায় অনেক কাদা জমেছিল। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়ি পৌঁছায় রমিজ মিয়া। গোসল, তারপর জানাজা শেষে আসরের নামাজের পর লাশকে কবর দিতে নিয়ে যাওয়ার সময় তাহেরা ওর বাবা রমিজের কাছে বায়না ধরে যে সেও কবর দিতে যাবে। মেয়ের কথায় না করে দিয়ে রমিজ বলেন, তুমি ছোট মেয়ে মানুষ, সেখানে গিয়ে কি করবে? তবে মেয়েটা তার বড্ড জেদি, সে যাবে তো যাবেই। অনেক কান্নাকাটি করার পর রমিজ মিয়া তাহেরাকে নিয়ে যেতে রাজি হয়। তবে তিনি বলেন যে সে যেন সবসময় তার মামার সাথেই থাকে। তাহেরা রাজি হয়। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির ভিতর গোরস্থান। গোরস্থানটির চারদিকে কোনো দেয়াল নেই, নেই কোনো সীমানাও। গোরস্থানে এসে রমিজ মিয়া তাহেরাকে ওর মামার কাছে রেখে বলেন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবা, কোথাও যাবা না। তারপর রমিজ মিয়া লাশটিকে মাটি দিতে কবরের কাছে চলে যান। কেমন করে লাশটাকে মাটি দেয় তা দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে যায় তাহেরা। তাই মামাকে কিছু না বলেই মাটি দেয়া দেখবে বলে ওপর পাশ দিয়ে কবরের পাশে গিয়ে যেই না উকি দেবে ঠিক তখনই একটা পুরনো কবর ভেঙে ভিতরে পড়ে যায় তাহেরা। তারপর চিৎকার শুরু করে দেয়। রমিজ মিয়া তাড়াতাড়ি মেয়েকে ভাঙা কবর থেকে তুলে বাসায় চলে যান। তারপর মেয়েকে আচ্ছা মতো গালি দেন যে কেন সে তার কথা শুনল না। তাহেরার গায়ে যে কাদামাটি লেগেছিল তা ধুয়ে দেন তাহেরার মা। রাত প্রায় 8টা বাজে। খাওয়ার পর রমিজ মিয়া তার বউকে বলেন, আমি তাহলে এখন বাড়ি যাই, কারণ গরু ছাগল আছে, আর তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল হলে চলে যেও। রমিজের বউ তাকে চলে যেতে বলেন। ঠিক তখনই তাহেরা ওর বাবার সাথে বাসায় যাবে বলে বাদ সাধে। সবাই বলে তুমি মায়ের সাথে থেকো, কাল সকালে যেও, কিন্তু কে শোনে কার কথা? সে যাবে তো যাবেই। অবশেষে রমিজ মিয়া মেয়েকে সাইকেলের পিছনে নিয়ে রওনা হন। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তাটিতে কাদা ভরা। রমিজ মিয়া আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। প্রায় 1 কিলোমিটার আসার পর সামনে একটা বড় মেহগনি গাছের বাগান পড়ে, আর এর পাশ দিয়েই রাস্তাটা চলে গেছে। মেহগনি গাছের বাগানের কাছে আসতে হঠাৎ সাইকেলের চেইনটা পড়ে যায়। রমিজ মিয়া সাইকেল থেকে নেমে চেইনটি তোলার সময় লক্ষ্য করেন তার পাশ দিয়ে কালো একটা বিড়াল চলে গেল। রমিজ মিয়া বিষয়টা আমলে না নিয়ে আবার সাইকেল চালাতে লাগলেন। মেহগনি গাছের বাগানটা মাঝে আসতেই আবার সাইকেলের চেইন পড়ে যায়। রমিজ মিয়া আবার সাইকেল থেকে নেমে চেনটা তোলার সময় লক্ষ্য করেন সেই কালো বিড়ালটা আবার তার পাশ দিয়ে চলে গেল। এবার একটু ঘাবড়ে যান রমিজ মিয়া। তিনি বুঝতে পারছেন না এটা কি স্বাভাবিক কিছু না অন্য কিছু।
চেনটা ঠিক করে সাইকেলে উঠবে ঠিক তখনই আবারও লক্ষ্য করেন প্রচণ্ড জোরে হাওয়া বইছে মেহগনি গাছের বাগানে, যেন সামনে এগোতেই পারছেন না। মেয়েকে এক হাতে ধরে কোনো রকমে সাইকেলটা ঠেলতে ঠেলতে বাগানটার শেষ প্রান্তে আসতেই একটা মেহগনি গাছের ডালের উপর চোখ পড়ে তার। তিনি দেখেন সাদা কাফন পরা একটা মানুষের অবয়ব সেখানে বসে আছে, তবে অবয়বটা মাথা নেই। ভয়ে কলিজা শুকিয়ে আসে তার। তিনি ভাবেন মেয়ে যদি এটা দেখে তো প্রচণ্ড রকমের ভয় পাবে। তাই তিনি মেয়েকে সাইকেলের পিছন থেকে সামনে এনে কোলের ভিতর শব্দ করে জড়িয়ে ধরে বলেন, মা তুমি চোখ বন্ধ করে বসে থেকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। তারপর রমেশ মিয়া কোনো রকমে সাইকেলটা ঠেলতে ঠেলতে রাস্তা দিয়ে দৌড়াতে থাকেন। মেহগনি বাগানটা পেরোতেই এখন খোলা মাঠের ভিতর দিয়ে রাস্তা। রমেশ মিয়া সাইকেল নিয়ে মেয়েকে জাপটে ধরে দৌড়াচ্ছেন। ঠিক তখনই দেখতে পান সামনেই পুরো রাস্তা জুড়ে সাদা কাফন পরা একটা লাশ শুয়ে আছে। এটা দেখে অনেক ভয় পেয়ে যান তিনি। তবে তাকে যে ভয় পেলে চলবে না, তাকে যেভাবেই হোক বাসায় পৌঁছাতেই হবে। রমেশ মিয়া আবারও মেয়েকে বলেন, মা আমি না বলা পর্যন্ত কিন্তু তুমি চোখ খুলবে না। এরপর রমেশ মিয়া লক্ষ্য করেন লাশটার পাশ দিয়ে সামান্য একটু জায়গা আছে, যেখান দিয়ে সাইকেল চালিয়ে কোনো রকমে চলে যাওয়া যাবে। রমেশ মিয়া সাইকেলে উঠে সেই লাশটার পাশ দিয়ে দ্রুত গতিতে সাইকেল নিয়ে পাশ কাটাতেই প্রচণ্ড পচা পচা গন্ধ পান। মেয়েটাও তার গন্ধ পেয়ে বলে, বাবা এটা কিসের গন্ধ? রমেশ মিয়া বলেন, ও কিছু না মা, তুমি চোখ বুজে থেকো। রমেশ মিয়া আর একটু সামনে যেতেই পিছন থেকে তার বউয়ের গলার ডাক শুনতে পান। ডাক শুনেই তার মেয়ে বলে, বাবা মা তোমাকে ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো না। রমেশ মিয়া আবার মেয়েকে বলেন, নিয়ে যাচ্ছি, তবে তুমি কিন্তু চোখ খুলবে না আমি না বলা অবধি। এভাবে জোরে জোরে সাইকেল চালিয়ে রমেশ মিয়া তার গ্রামের রাস্তায় চলে আসেন। সেখান দিয়ে যেতে যেতে দেখেন পাশের বাঁশবাগানের ভিতর থেকে সেই মাথা কাটা লাশটা হাতের ইশারায় তাকে ডাকছে। রমেশ মিয়া আরও জোরে জোরে সাইকেল চালাতে চালাতে তার বাড়ির কিছুটা কাছে আসতেই একটা লোককে দেখতে পান। তাকে দেখতেই যেন প্রাণ ফিরে পেলেন রমেশ মিয়া। তাড়াতাড়ি লোকটার কাছে চলে যান এবং তাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বলেন। পথে লোকটাকে রমেশ মিয়া ঘটনাগুলো বলতে থাকেন। আমি তো মাঝে মাঝে অনেক রাতে পথ দিয়ে যাই, তবে কোনোদিন তো কিছু দেখিনি, হয়তো লাশ কবর দিয়ে এসেছেন তাই এমন হয়েছে। এ কথা বলেই বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে লোকটি চলে যায়। ঘরে ঢুকে রমেশ মিয়া লক্ষ্য করেন তার মেয়ের গা দিয়ে কেমন যেন পচা গন্ধ বের হচ্ছে। তিনি ভাবেন হয়তো কবরের ভিতর পড়ে যাওয়ার কারণে এমন হয়েছে। রমেশ মিয়া তার মেয়েকে বলেন জামা কাপড় খুলতে, কারণ তাকে গোসল করতে হবে। বাবার কথা মতো তাহেরা জামা খুলতেই মেঝেতে একটা ছোট্ট হাড়ের টুকরা পড়ে পায়। হাড়ের টুকরা দেখে সেটা হাতে নিয়ে রমেশ মিয়া বলেন, মা তুমি এটা কোথায় পেলে? তাহেরা বলে, সে যখন কবরের ভিতর পড়ে গিয়েছিল তখন তার গায়ের উপর এটা পড়েছিল, আর তখনই সে এটা নিয়ে পকেটে রেখেছিল, পরে এটা দিয়ে খেলা করবে বলে। মেয়ের কথা শুনে রমেশ মিয়া প্রচণ্ড রাগে মেয়েকে অনেক বকাঝোকা করেন আর তাড়াতাড়ি পাশের বাড়ির হুজুরের কাছে চলে যান। হুজুরটি সব শুনে রমেশ মিয়ার থেকে হাড়টি নিয়ে তাকে এক গ্লাস পানি পরা দেন আর বলেন, এটা একটা আঙুলের হাড়, আর এই হাড়টি তোমার মেয়ের সাথে আনার কারণেই পথে তোমাদের সাথে এমনটা হয়েছে। আর তুমি যদি পথে সেই সময় তোমার মেয়েকে চোখ বন্ধ করে না রাখতে বলতে, তবে তোমার মেয়ে সেটা দেখে প্রচণ্ড ভয় পেত, এমনকি অনেক বড় ক্ষতিও হতে পারত। সব শুনে রমেশ মিয়া সেই পরা পানি নিয়ে বাড়ি চলে আসেন। তবে ঠিক সেদিন রাতেই রমেশ মিয়া স্বপ্ন দেখেন যে তার চাচা শ্বশুরের কবরের পাশের কবর
কবরের উপর দাঁড়িয়ে সেই গলাকাটা লাশটা তাকে বলছে, তোর অনেক সাহস, যে কারণে তোর মেয়েকে নিয়ে বেঁচে ফিরতে পারলি, তা না হলে তোর মেয়েকে আর জ্যান্ত ফিরে পেতি না। এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। ঘটনাটি আজ থেকে প্রায় 22 বছর আগের। তখন আমি অনেক ছোট ছিলাম। এই মুহূর্তে আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করছি, ঢাকায় সপরিবারে বাস করছি। আমরা ছোটবেলায় সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, আর ওই সময় অনেক মজা হতো। কিন্তু একটা সমস্যা ছিল, সেই মুহূর্তে বিদ্যুৎ ছিল না আমাদের আশেপাশে কোনো গ্রামে। অজপাড়াগা বলতে যা বোঝায় তাই ছিল আমাদের গ্রাম। আমরা 2 ভাই 2 বোন। আমার বড় ভাই সাইফুল ইসলাম, যে তখন ক্লাস 6-এ পড়তো। সেবার প্রচুর ঠান্ডা পড়েছিল। বাবা, আমি এবং আমরা পরিবারের সবাই মিলে গ্রামে যাব বলে ঠিক করলাম। আমরা যেদিন গ্রামে যাব ঠিক তার আগের দিন সন্ধ্যায় গ্রাম থেকে একটা চিঠি আসে। চিঠিতে লেখা ছিল আমরা যেন গ্রামে না যাই। গ্রামে কি একটা ভয়ঙ্কর মহামারী লেগেছে, যাকে বলা হতো বসন্ত। বাবা মন খারাপ করে বসে রইলেন। প্রতি বছরেই একটিবার আমরা সবাই মিলে দেশে যেতাম। শেষ পর্যন্ত ঠিক হলো আর যাওয়া হবে না। কিন্তু আমি আর আমার ভাই সাইফুল এতটাই নাছোড়বান্দা ছিলাম যে যেতে যাওয়ার জন্য জেদ করে বসেছিলাম। সব কিছু ফেলে বাবা রাজি হলেন আমাদেরকে গ্রামে নিয়ে যেতে। আর সে রাজি হওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের পরিবারের জন্য। আমরা যখন গ্রামে যাই, ট্রেন থেকে নেমে খানিকটা পায়ে হেঁটে যেতে হতো। তখনও রিক্সার কোনো ব্যবস্থা ছিল না। গ্রামটাকে কেমন যেন অচেনা মনে হচ্ছিল। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে 2-1 মানুষ মারা যায়নি। পুরো গ্রামটাকে শ্মশানের মতো মনে হচ্ছিল। সবার মধ্যে ভয়, সবার মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছিল। আমাদের গ্রামের বাড়িঘর ছিল একটু আলাদা। এখানে 2 থেকে 3 বাড়ি, তারপর বিশাল ধানের ক্ষেত, তারপর আবার 2 থেকে 3 বাড়ি, এরকম করে। ট্রেন থেকে নেমে আমরা ছুটতে শুরু করি দাদা বাড়ির দিকে। কিন্তু কেমন যেন অচেনা লাগছিল গ্রামটিকে। হঠাৎ বাড়িঘর থেকে কান্নার রোল পড়ছিল। তার কারণ হলো মৃত্যুর যন্ত্রণায় কাতর ছিল অনেকেই। তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। হঠাৎ করে মানুষের হইচই শুনে আমি আর আমার ভাই সাইফুল ঘাবড়ে যাই। দেখি মানুষের হাতে লাঠি, কারো হাতে বল্লম, কারো হাতে আগুনের মশাল। সবাই হইচই করছে আর পথ দিয়ে যাচ্ছে। আমি বাবাকে বললাম, বাবা কি হচ্ছে এটা? বাবা বলল, শীতলা দেবী নেমেছে, তাকেই তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তখনও বুঝিনি শীতলা দেবী কি। কথিত আছে এই শীতলা দেবী বসন্তের ধারক, যার গায়ে একটি পাতলা সাদা কাপড় আছে। সে গ্রাম থেকে গ্রামে দৌড়ে ছুটে বেড়ায় আর হু হু করে কান্না করে। যে মানুষ তাকে দেখে সেই মারা যায় বসন্ত রোগে হয়ে। আমার ভাই প্রচণ্ড বাঁশি বাজাতে পারত। এই অবস্থা দেখে দাদা এক মুহূর্ত থেকেই পরিষ্কার জানিয়ে দিলেন, ভোরেই যেন আমরা ঢাকা চলে যাই আর বাড়ি থেকে যেন বের না হই। আমার ভাই সাইফুলের একটা অভ্যাস ছিল, গ্রামে গেলে হিজল গাছের নিচে সন্ধ্যার পরে সেখানে বসে ভাইয়া বাঁশি বাজাতেন। আমরা সবাই গোল হয়ে বসে শুনতাম তার বাঁশি। কি সুন্দর বাঁশি বাজাতে পারতেন তিনি। সেদিনের ঘটনা, গ্রামে আমাদের যত পরিচিত এবং বন্ধুরা ছিল সবাই কেউ না কেউ এসেছে। কিন্তু দাদার কড়া নির্দেশ, ঘর থেকে বের হওয়া যাবে না। রাতের খাওয়া শেষ করে ঘুমে সবাই। প্রত্যেকটা বাড়ি যেন এক একটা মৃত্যুপরী মনে হচ্ছিল অন্ধকারে। অন্ধকারের বুক চিরে এক ফালি চাঁদ আকাশে মিটমিট করে জ্বলছে। আমার ছোট চাচার ছেলে রতন এসে প্রথমে ডাক দেয়, সাইফুল, সাইফুল বের হবি না? সাইফুল উত্তর দেয়,
না রে, দাদা জানতে পারলে জানে মেরে ফেলবে। আমি ভাইয়াকে জিজ্ঞেস করি, কার সঙ্গে কথা বলছো? ভাইয়া বলল, কারো সঙ্গে না, ঘুমিয়ে থাক। উত্তরে হঠাৎ করে উত্তরের বাতাস শুরু হলো। ঘরের ভেতর এত ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল বাতাস অস্থি মজ্জায় মিশে গেছে। আমি ভাইয়াকে জড়িয়ে ধরি শক্ত করে। তখন প্রায় 10টা বাজে। হঠাৎ করে দেখলাম ভাইয়া বিছানা ছেড়ে উঠে বসেছে। আমি বললাম, কোথায় যাচ্ছ ভাইয়া? ভাইয়া বলে, তুই ঘুমাসনি? জেসমিন একটু কথা বলতে এসেছে। জেসমিন আমার চাচাতো বোন। ছোটবেলায় আমি দেখতাম ভাইয়া দেশে গেলে বেশিরভাগ সময় জেসমিনের সঙ্গে কথা বলতো। তখন বুঝিনি আমি। ভাইয়া বলল, একটু কথা বলে আসি, তুই কাউকে বলিস না। এই বলে ভাইয়া যখন ঘর থেকে বের হচ্ছে, আমি পরিষ্কার দেখতে পাই সাদা কাপড় পরা বিবস্ত্র একটা নারী, যার সারা গা দগদগে ঘা, যার শরীরের মাংস খুলে খুলে পড়ছে। দৌড়ে পার হয়ে গেল আমাদের দরজার সামনে দিয়ে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি। চিৎকার দিতে পারিনি, এতটাই ভয় পেয়েছিলাম যে। তারপর আর কিছুই জানি না। তখন ভোর 5টা বাজে, ফজরের আজান হচ্ছে, আর বাইরে আমার বাবার গগন বিদারী চিৎকার। বাবা দেখতে পায় ভাইয়ের লাশ হিজল গাছের নিচে। ভাইয়ের ওই বাঁশিটা গলা পর্যন্ত ঢোকানো ছিল। রক্তে একাকার হয়ে আছে আমার ভাই সাইফুল। সারা গায়ে তার দগদগে ঘা। কিভাবে আমার ভাই মারা গেল তার উত্তর আমরা খুঁজে পাইনি আজও। এরপর আর কোনোদিন আমরা গ্রামে যাই না। এখনো উত্তরের বাতাস এলে আমরা জানালা বন্ধ করে রাখি। এখনো হু হু করে বাতাস যখন ঢুকে, মনে হয় শীতলা দেবী আসছে। তাই সবাইকে বলি, গভীর রাতে কখনো ঘরের বাইরে যাওয়া যাবে না। লিসেনার্স, এবার যে ঘটনাটা বলবো তা হলো আজকের শেষ ঘটনা। মেয়ে দেখার পরও যখন কালামের পছন্দ হলো না, তখন সবাই ধরে নিল এই জীবনে কালামের আর বিয়ে হবে না। গ্রামের সবাই কালামকে নিয়ে ঠাট্টা শুরু করলো। কিন্তু একদিন হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে কালাম বিয়ে করে ফেললো। যেমন তেমন মেয়ে নয়, এক অপরূপ সুন্দরী মেয়ে। গ্রামে কালামের বউ নিয়ে ব্যাপক আলোচনা। কালামের বউয়ের আবার অনেক গুণ আছে, যেমন শ্বশুর শাশুড়ির যত্ন, ভালো রান্না বান্না করা, স্বামী সেবা, আরও কত কিছু। বউ নিয়ে কালামের দিন সুখেই কাটছিল। এর মাঝে একদিন সকালবেলা খবর বের হয়ে এলো, জমিরের ষাঁড় গরু দুইটির ঘাড় ভাঙ্গা অবস্থায় গোয়ালঘর থেকে পড়ে আছে। গ্রামের সব লোক জমিরের বাড়িতে হাজির হলো। কেউ কেউ বলতে লাগলো ভূত এসে ঘাড় ভেঙে দিয়ে গেছে। কেউ বা বলতে লাগলো এটা রাক্ষসের ঘটনা, রাক্ষস এসে ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়েছে। কেউ কেউ ঘটনাকে পাত্তা না দিয়ে বলতে শুরু করলো সারে সারে লড়াই করে মারা গেছে। তাদের যুক্তিও ছিল, দুইটি ঘাড়ের শিং ভাঙ্গা। কিন্তু পরের দিন যখন একইভাবে ফিরোজ চাচারও গরু মারা গেল, তখন সবার ভিতর একটা অজানা আশঙ্কা সৃষ্টি হইল। গ্রামের মুসল্লিরা মসজিদে মসজিদে দোয়া, হিন্দুরা মন্দিরে পূজা শুরু করলো। কিন্তু সবকিছু অসার প্রমাণ করে এবার সুবলের একমাত্র সম্বল গাই বাছুরেরও একই অবস্থা। সুবলের আহাজারিতে গ্রামের সমস্ত মানুষও কান্দে। এর মাঝে এক বিশাল ঘটনা ঘটল। আবু মিয়া বাজার থেকে আসার সময় নাকি শ্মশানঘাটের কাছটায় যে তেঁতুল গাছটা আছে, সেখানে দেখল এক ইয়া বড় ভূত, কি লম্বা দাঁত, তার দিকেই নাকি তেড়ে আসছিল। হাতের ভিতর যে মাছটা ঝোলানো ছিল সেটা নাকি ওই ভূতের সামনে ছুঁড়ে মেরে রক্ষা। এই গ্রাম সেই গ্রাম করে এই ঘটনা প্রায় 10 গ্রাম ছড়িয়ে পড়ল। কালামের বউ তো কালামরে একা ছাড়তে চায় না। রাত্রে কালাম বাথরুমেও যেতে চাইলে তার বউ গিয়া তার পাশে দাঁড়িয়ে থাকে।
আবার তার বউ যখন বাথরুমে যায় তখন কালামরে বলে, তুমি আমার স্বামী, তোমার কিছু হইয়া গেলে আমি বাঁচব না, তুমি শুইয়া থাকো, তোমার বাইরে যাওয়া লাগবো না। কালামের আবার কিছুটা ঘুম রোগ আছে, শুয়ে পড়লেই ঘুমিয়ে যায়। কালাম তো বউয়ের ভালোবাসা দেখে আল্লাহর কাছে বউয়ের ভালো চেয়ে দোয়া করে। অনেক পাহারা সত্ত্বেও আশেপাশে সব গ্রামের গরুকেই একইভাবে মরে যেতে হচ্ছে। গ্রামের বয়োবৃদ্ধদের কেউ কেউ কলিযুগের কথাও স্মরণ করতে লাগলো। এইদিকে একদিন কালাম মাঝরাত্রে বউকে বিছানায় না দেখে অবাক, ভাবলো হয়তো বাইরে গেছে। কিন্তু আধ ঘন্টারও বেশি সময়ও যখন বউ ঘরে ফিরল না, তখন কালাম চুপিসারে গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিল, দেখে কেউ নাই। কালামের মনে গভীর আশঙ্কা সৃষ্টি হলো, কিন্তু ভয়ে বেশিক্ষণ বাইরে না থেকে ঘরে চলে গেল। কিছুক্ষণের মাঝেই তার বউ ঘরে হাজির। কালাম জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলা? তখন তার বউ তাকে জড়িয়ে বলল, এই তো একটু বাথরুমে গিয়েছিলাম। পুরান আমাশয়টা খুব ভোগাচ্ছে। কালামের মনের মাঝে সন্দেহ হইল। পরের রাত্রে সে সাথে মরিচ নিয়ে শুইল। একটু পর পর সে চোখের মাঝে মরিচ দেয়, যাতে ঘুম এসে কাবু করতে না পারে। গভীর রাত্রে কালামের বউ বের হয়ে গেল। ঘন্টা 3 পরে সে আবার ঘরে ফিরে আসলো। আশেপাশে 10 গ্রামের সব গরু মারা শেষ। শুধু কালামদের গরুগুলোর এখনো কিছু হয় নাই। কালাম তার বউকে বলল, আমার বন্ধুর মা খুব অসুস্থ, আমি আজকে সন্ধ্যায় তাদের বাড়িতে যাব, কালকে চলে আসব। যাবার বেলা বউ বলল, আমার তোমার জন্য খুব খারাপ লাগবে, সাবধানে থেকো। গভীর রাত। কালামের বউ আস্তে আস্তে দরজাটা খুলে কালামদের গোয়াল ঘরে ঢুকলো। কিছুক্ষণের মাঝেই তার চেহারাটা একটা রাক্ষসীর রূপ নিল। ইয়া বড় দাঁত, নখ, কি বিশ্রী চেহারা! কালাম দেখে ভয় পেয়ে গেল। তারপরও সে গোয়াল ঘরের উপরে যে মাচাটা আছে সেখানে চুপ করে বসে থাকলো। কালামের বউ একে একে সব গরুর গাড় ভেঙে রক্ত চুষে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর আবার আগের রূপে ঘরে চলে গেল। কালাম ওই জায়গা থেকে নেমে গ্রামের সবাইকে এই ঘটনা খুলে বলল। গ্রামের সবাই তো অবাক, এখন কি করা যায় এই ভেবে সবাই অস্থির। এর মাঝে এক বৃদ্ধ বলল, বড় একটা কুয়া করতে। তারপর সবাই বলবে যে দেশে অনেক বড় ঘূর্ণিঝড় হবে, সবাইকে এই কুয়ায় আশ্রয় নেবে। তারপর কালামরও ওই জায়গায় যাবে এবং কালাম তার বউকে ওই কুয়ায় ধাক্কা দিয়ে ফেলে দিবে। তারপর সবাই মিলে মাটি চাপা দিয়ে দিবে। দুপুর বেলা পুরো গ্রামে ছড়িয়ে গেল, বিরাট ঘূর্ণিঝড় হবে, সবাইকে ওই কুয়ার কাছে আশ্রয় নিতে হবে। যারা আগে আসবে তারাই ওই কুয়ায় আশ্রয় নিতে পারবে। এই কথা শুনে কালামের বউ তাড়াতাড়ি রেডি হয়ে গেল। কালামের বাসায় আসার সাথে সাথেই তার বউ তাকে সব খুলে বলল এবং তাড়াতাড়ি যেতে বলল। কালাম তার বউ নিয়ে সেই কুয়ার কাছে ছুটল। এইদিকে কালামের বউ ভাবল তাকে সবার আগে ওই কুয়ায় আশ্রয় নিতে হবে, তাই সে সবার আগে ওই কুয়ায় লাফ দিল। গ্রামের সবাই মিলে তাড়াতাড়ি ওই কুয়া মাটি দিয়ে ভরে ফেলল। এখনো ওই শান্ত গ্রামে মাঝে মাঝেই মাটি কেঁপে ওঠে। গ্রামের সবার ধারণা ওই রাক্ষসী মাটির নিচ থেকে ওঠার জন্য মাঝে মাঝে চেষ্টা করে বলে এভাবে মাটি কেঁপে ওঠে। এই হলো আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে শোনাইয়েন।